কি জঘন্য, কি বিচ্ছিরি, কি যাচ্ছে তাই বাংলাদেশের ব্যাটিং। টি-20 ফরম্যাটে আমরা সেই বানরের বাঁশ বেয়ে ওঠার অঙ্কের মতো ২ ধাপ এগিয়ে ১ ধাপ পেছানোর অবস্থা, কিংবা ১ ধাপ এগিয়ে ২ ধাপ পেছানোর অবস্থা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা আমাদের সেই পেছানোরই একটা ইঙ্গিত কি দিয়ে রাখলো? ৩ ম্যাচের টি-20 সিরিজের আমরা সবগুলো ম্যাচ হেরেছি। এর মধ্যে শেষ ম্যাচটায় বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলেছে, এটা আসলে কোনো টি-20 ক্রিকেট না। যেই ব্যাটিং আমরা করেছি এটা কোনো টি-20 ব্যাটিং না। মান্ধাত্তার আমলের টি-20 ব্যাটিং আমরা করেছি, এবং আমরা যে একাদশ নির্বাচন করেছি সেইটাও ভীষণ 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 রকমের প্রশ্নবিদ্ধ। অস্ট্রেলিয়া এই ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে 7 উইকেটে, এবং সেইটাও 9 ওভার বাকি থাকতে। আমরা যে 109 রান করেছিলাম, অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করছিল সেইটা আসলে একটা ছেলে খেলা হয়ে গিয়েছিল, এবং সেইটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে এম্বারেসিং। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের জয়, 21 বছর পর ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো, তারপর প্রথমবারের মতো তাদের বিপক্ষে জিতে পুরো দলটার কনফিডেন্স যেখানে অন্য লেভেলে থাকার কথা, সেইখানে টি-20 সিরিজে আমরা ভীষণ মেরমেরে, ভীষণ নড়বড়ে এক বাংলাদেশকে দেখতে পেলাম। তারপরও প্রথম ম্যাচটার চেয়েও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের উন্নতি হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় ম্যাচে তো বাংলাদেশের অবশ্যই জেতা উচিত ছিল, কিন্তু তৃতীয় ম্যাচে এসে ওই যে বলছিলাম না যে বানরের বাঁশ বেয়ে ওঠার অঙ্কের মতো ২ ধাপ এগিয়ে ১ ধাপ পেছানোর মতো, এই ম্যাচে এসে বাংলাদেশের টি-20টা এক্সপোজ হয়ে গেছে। মনে হচ্ছিল যেন আমরা সেই যেই আমলে টি-20 ছিল না, সেই আমলের মতো টি-20 খেলছে। মনে করেন 90s ওয়ানডের মতো আমরা এখন টি-20 খেলি। তাহলে কি আসলে হবে বলেন তো দেখি? এই যে ম্যাচটা অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা কম্পিটই করতে পারলাম না, হেরে গেলাম এরকম বড় ব্যবধানে, এবং বাংলাদেশ আমরা নিজেরাই হোয়াইট ওয়াশড হয়ে গেলাম, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়ে একটু আলোচনা করো। আমি প্রশ্নবিদ্ধ একাদশ নির্বাচন এবং মান্ধাত্তা আমলের ব্যাটিং অ্যাপ্রোচের কথা বলছিলাম। দেখেন, আমাদের একজন ওপেনার আছেন সাইফ হাসান। তিনি টি-20 ফরম্যাটে ওই যে ন্যাশনাল টিমে কামব্যাক করার পর কয়েকটা ভালো ইনিংস খেলে তারপর তো তাকে ভাইস ক্যাপ্টেন বানিয়ে একটা কেলেঙ্কারি অবস্থা হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে তিনি ওখান থেকে সরে দিয়েছেন ভাইস ক্যাপ্টেন্সি থেকে, কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে যেই ব্যাটিংটা করেন সেটা কি এই আমলের টি-20-র জন্য উপযুক্ত? আজকেও যেমন তিনি 9 বলে 1 রান করেছেন, টি-20 ফরম্যাটে একজন ওপেনার 9 বলে 1 রান করেন, এটা আসলে বিস্ময়কর বললেও কম বলা হয়। আর আমরা সেই পর্যন্ত কি সবকিছু দেখে ফেলেছি ভেবেছিলাম? না, কারণ সেই সাইফকেও ছাড়িয়ে গিয়েছেন পারভেজ হোসেন ইমন, যার ব্যাটিং অ্যাপ্রোচ আবার কিন্তু সাইফের মতো না। মানে সাইফের আজকের ইনিংসটা ব্যতিক্রম না, কোনো দিন তিনি হয়তো একটু ভালো খেলে ফেলেন, কিন্তু তিনি এইভাবেই খেলেন। কিন্তু পারভেজ ইমন তো বিধ্বংসী ব্যাটসম্যান, তিনি আজকে 13 বল খেলে 1 রান করলেন। ভাই, টপ অর্ডারের 3 জনের মধ্যে এক ওপেনার এবং নাম্বার 3, একজন 9 বলে 1 রান করেন, একজন 13 বলে 1 রান করেন, এবং সেইটা টসে জিতে ব্যাটিং নেবার পরে, এবং উইকেটে যে এমন কোনো জুজু আছে বিষয়টা সেটা না। তো বাংলাদেশের পরের ম্যাচে কোথায় থাকবে, কিভাবে থাকবে, কোন ওয়েতে থাকবে? আমরা তো ভাই মেন্টালি হেরে গেছি। আমরা তো এই জায়গায় আমরা অ্যাপ্রোচের জায়গাটাতেই হেরে গিয়েছিলাম। হ্যাঁ, আমাদের প্রথম উইকেটটা যে গিয়েছে তানজিদ তামিমের, সেইটা আসলে ব্যাড লাক, কেননা ওইখানে সাইফ হাসান যে ড্রাইভটা করেছিলেন ওইটা বোলারের হাতে লেগে স্ট্যাম্প ভেঙে যায় নন স্ট্রাইকিং এন্ডে, ওই ফিরতে আর পারেননি তানজিদ তামিম, তিনি আউট হয়ে গেছেন। অবশ্যই তার আরও সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু ঠিক আছে, আমি বুঝলাম এটা একটু দুর্ভাগা। কিন্তু এরপরে সাইফ এবং পারভেজ ইমন যে প্যাথেটিক ব্যাটিং করেছেন, এইটা আসলে দেখার জন্য তো পীড়াদায়ক বটেই, এটা আসলে বিব্রতকর 2026 সালে এসে এই 9 বলে 1, 13 বলে 1 রানের ইনিংস দেখা টপ অর্ডারের কাছ থেকে টি-20 ফরম্যাটে। 5 ওভার শেষে বাংলাদেশের স্কোর 3 উইকেটে 11 রান। টস জিতে আমরা আগে ব্যাটিং নিয়েছি, এরপরে আর আমাদের ব্যাটিংয়ের কি বাকি থাকে? এরপরে আর আমাদের অ্যাপ্রোচ নিয়ে বিষয়টা কি বাকি থাকে? আপনি আমাকে একটু বলেন তো দেখি। আমরা ধুকতে 109 রান পর্যন্ত করেছি, যেইখানটাতে আমাদের স্ট্যান্ডিং ক্যাপ্টেন যে তাওহিদ হৃদয়ের 51 বলে 61 রান, মানে মোর দেন 50% রান দলে তো তিনিই করেছেন, বাকি সবাই মিলে আমরা 20টা ওভার ব্যাটিং করে মাত্র 109 রান তুলতে পেরেছি। আমাদের ওই যে শুরুতে 3 জনের ব্যর্থতার কথা বলছিলাম, তারপর নুরুল হাসান সোহান 6 রান করেছেন, শামীম পাটোয়ারি 0 করেছেন। সো এরপরের দিকে আর কেউই আমাদের সেই তাওহিদ হৃদয়কে সঙ্গ দিতে পারেন না। আমি একাদশ নির্বাচনে যেই কথাটা বলছিলাম সেটা হচ্ছে, বাংলাদেশ আজকের ম্যাচে 11-এ 3টা চেঞ্জ নিয়ে খেলেছে, এবং আব্দুল গাফফার সাকলাইনকে বাদ দিয়েছে। খুবই পপুলার ডিসিশন, বাদ তো দিবে না কেন? আগের ম্যাচে সাকলাইন আমাদেরকে হারিয়ে দিয়েছে, একটা ছেলে দ্বিতীয় মাত্র ম্যাচ খেলতে নেমেছে, কিন্তু তার উপরে সকল দায়টাই দিয়ে দেওয়া হলো, সোশ্যাল মিডিয়াতে তাকে ধুয়ে দেওয়া হলো, ফলে টিম ম্যানেজমেন্টও সেই পথে হেঁটে তাকে আসলে বাদ দিয়ে দিল। টিম ম্যানেজমেন্টকে তো এখন কি করব, বাংলাদেশ তো এইভাবেই চলে, বাংলাদেশ ক্রিকেট টিমও এইভাবেই চলে।
খুবই আনফেয়ার হয়েছে আমি মনে করি। এটা আব্দুল গাফফার সাকলায়েনকে ব্যাক করা হয়নি। হ্যাঁ, টিম ম্যানেজমেন্ট যদি সিরিজের শুরুতে ভাবনার জায়গায় এরকম থাকে যে না আমরা ২ ম্যাচ খেলিয়ে তাকে ড্রপ করব, থার্ড ম্যাচে আমরা বসিয়ে রাখবো, তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু যদি এটা থাকে যে না সেকেন্ড ম্যাচটাতে সোশ্যাল মিডিয়া তার উপরে ঝাঁপিয়ে পড়েছে বলে তাকে বাদ দিয়েছি, তাহলে ভাই আমার সিরিয়াস আপত্তি আছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ওইখানটাতে মুস্তাফিজকে রেস্ট দেওয়া হয়েছে, সাকলায়েনকে তো আর রেস্ট বলা যাবে না, বাদ দেওয়া হয়েছে। এইখানে ২ পেসার তাসকিন এবং শরীফুলকে নেওয়া হয়েছে, এইটা একটা পার্ট। আর আরেকটা হচ্ছে কি সৌম্য সরকারকে একাদশ থেকে বাদ দিয়ে সেখানে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। সৌম্য সরকারকে বাদ দিয়ে সোহান, মানে একজন টপ অর্ডারকে বাদ দিয়ে আপনি একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে একাদশে ইনক্লুড করলেন, কি বুঝে? হিসাবটা আসলে কি? এবং সেই হিসাবের জায়গাটাতে নুরুল হাসান সোহান ৫ নম্বরে ব্যাটিং করছেন। ভাই, যেই দলের ব্যাটিং অর্ডারে নুরুল হাসান সোহান নাম্বার 5-এ ব্যাটিং করেন, সেই দলের ব্যাটিং নিয়ে সিরিয়াস প্রবলেম আছে, সিরিয়াস প্রবলেম আছে। সোহান আর শামিম তারা হচ্ছে গিয়ে নাম্বার 6-7 এর ব্যাটসম্যান। আপনি যদি নাম্বার 5-এ তাদেরকে ব্যাটিং করান, আমাদের ব্যাটিংটা কতটা লাইট হয়ে যায় সেটা কি আসলে আমাদের টিম ম্যানেজমেন্ট বুঝতে পারে না? ফলে আমার এইটা নিয়েও একাদশ নির্বাচন নিয়ে সিরিয়াস প্রবলেম আছে, বা আমার হচ্ছে অবজারভেশন, আমার কমপ্লেনের জায়গা রয়েছে যে সৌম্যকে একজন টপ অর্ডার ব্যাটসম্যানকে বাদ দিয়ে একজন লোয়ার অর্ডার ব্যাটসম্যান সোহানকে একাদশে ইনক্লুড করা এবং সেই লোয়ার অর্ডার ব্যাটসম্যানকে আবার মিডল অর্ডারে খেলানো, ৫ নম্বরে খেলানো, আমরা বোধহয় মাঠে নামার আগেই এই বাইরের গেমটাতেই অনেকখানি পিছিয়ে পড়েছিলাম। আর ব্যাটিং অ্যাপ্রোচের কথা তো বললাম, একাদশ নির্বাচন আর ব্যাটিং অ্যাপ্রোচ, সেইখানটাতে আমরা যখন ১০৯ রান করেছি, এরপরে আর এই ম্যাচ বাংলাদেশ জিতবে, যে তার ন্যূনতম সম্ভাবনা তৈরি করবে, এই ভাবনাটাই আসলে পাগলামি। চিটাগাংয়ের যে উইকেটে খেলা হয়েছে, সেই উইকেট যে একেবারে ওই যে মিরপুরে আমরা যে উইকেটে খেলতাম, অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা একটা সিরিজ কিন্তু ২০২১ সালে ৪-১ ব্যবধানে জিতেছিলাম। তারপরে এই প্রথম আমরা টি-20 সিরিজ খেললাম, অস্ট্রেলিয়া ভালো একটা প্রতিশোধ নিল, ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলে তারা আমাদেরকে বিপক্ষে প্রতিশোধ নিল। অবশ্য অস্ট্রেলিয়ানরা বাংলাদেশের বিপক্ষে জিতে সেইটাকে প্রতিশোধ হিসেবে দেখবে বিষয়টা, তা হয়তো না তাদের পার্সপেক্টিভ থেকে, কিন্তু বাংলাদেশের জন্য আসলে এই এখন আমাদের ওই সোল সার্চিংটা প্রয়োজন অনেক বেশি করে এই টি-20 সিরিজে, স্পেশালি লাস্ট ম্যাচে আমাদের পারফরমেন্স। হ্যাঁ, আমাদের ক্যাপ্টেন লিটন কুমার দাস পুরো সিরিজটা মিস করেছেন, এইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় সেটব্যাক, কিন্তু তারপরেও ৩টা ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স, স্পেশালি লাস্ট ম্যাচে বাংলাদেশের এইভাবে মানে অসহায় আত্মসমর্পণটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আমি বোলার ফিল্ডারদের কথা ওরকম বলবো না কেন, ১০৯ রান ডিফেন্ড করা এই উইকেটে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে নেক্সট টু ইম্পসিবল। এবং তারা যখন প্রথম ৬ ওভারে পাওয়ার প্লের মধ্যে ৫৪ রান তুলে ফেলেছে, ওই পাওয়ার প্লেতে লাস্টে গিয়ে আউট হয়েছেন নাসুমের বলে জশ ইংলিশ, কিন্তু ৫৪ রান উঠে গেছে। ওই ম্যাচের রেজাল্ট নিয়ে সামান্য যে সংশয় হয়তো ছিল, হয়তো বাংলাদেশ যদি শুরুতে কিছু ব্রেক থ্রু পেত তাহলে কিছু হলেও হতে পারতো, ওইটাও আসলে চলে গেছে। মিচ মার্শ এরপরে আউট হয়েছেন শরীফুলের বলে, কিন্তু ততক্ষণে তিনি ২৮ বলে ৬০ রানের একটা ইনিংস খেলে ফেলেছেন এবং বাংলাদেশের বোলিং নিয়ে মোটামুটি আর কি ছেলে খেলাই করেছেন, এবং সেই জায়গাটাতে তিনি শেষ পর্যন্ত থাকতে পারেনি। পার্সোনাল জায়গা থেকে তার হয়তো একটুখানি আক্ষেপ থাকতে পারে, কিন্তু অস্ট্রেলিয়ানরা এইসব খুব একটা গোনায় টোনায় ধরে না। ম্যাচটা কত তাড়াতাড়ি তারা শেষ করবে, কত স্বচ্ছন্দে তারা জিতবে, প্রতিপক্ষকে কিভাবে ঘুরিয়ে দেবে, সেইটাই আসলে তাদের ধ্যান জ্ঞান থাকে। এখানে পার্সোনাল অ্যাচিভমেন্ট অস্ট্রেলিয়ানদের কাছে খুবই গৌণ, ওয়ার্ল্ড ক্রিকেটে মোটামুটি সবার কাছেই গৌণ, বাংলাদেশেরটা অবশ্য আমি অত শিওর না। যাই হোক, তারপর কুপার কর্নেলের একটা উইকেটও আমরা পেয়েছি, কিন্তু তা সত্ত্বেও ১১ ওভারের মধ্যেই অস্ট্রেলিয়া তাদের জয়টা নিশ্চিত করে ফেলেছে ৭ উইকেট হাতে রেখে। তাহলে আজকের এই তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ যে এইভাবে আমরা হেরে গেলাম অস্ট্রেলিয়ার কাছে, সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা? আমি বলছিলাম যে ২টা জায়গা আমার কাছে খুবই আসলে মনে হয় টার্নিং পয়েন্টেরও দাবিদার, কোয়েশ্চেনেবল। সেইটা হচ্ছে গিয়ে প্রথমত আমাদের একাদশ নির্বাচন। আমরা যেই একাদশটা নির্বাচন করেছি, আব্দুল গাফফার সাকলায়েনকে আমরা আমার ধারণা সোশ্যাল মিডিয়ার প্রেসারে বাদ দিয়েছি, এইটা আমার একটা কোয়েশ্চেনের জায়গা। সৌম্যকে বাদ দিয়ে সোহানকে ইনক্লুড করাটা বিগ কোয়েশ্চেন মার্ক আমার কাছে। সো 11 এর রিজেন্টে মুস্তাফিজ কেন রেজ দিয়েছেন, এইটা আমার একটা বিষয় টার্নিং পয়েন্টের। আর আরেকটা হচ্ছে গিয়ে যে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ, আমাদের সেই মান্ধাতার আমলের, আমাদের সেই 90s এর ওয়ান ডে ক্রিকেটের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে যে আমরা খেলছি, ২০ ওভার খেলে যে আমরা মাত্র ১০৯ রান করেছি, এবং সেইখানটাতে শুরুতেই আমরা প্রথম ৫ ওভারে যে মাত্র ১১ রান তুলে ৩ উইকেট হারিয়েছি, এবং সেইখানে আমাদের ২ ব্যাটসম্যান ওপেনার সাইফ হাসানের ৯ বলে ১ রান এবং ৩ নাম্বার পারভেজ হোসেন ইমনের ১৩ বলে ১ রান, এইটাই বাংলাদেশকে ম্যাচে হারিয়ে দিয়েছে। আমার কাছে তাই একাদশ নির্বাচনকে ছাপিয়ে টার্নিং পয়েন্ট যদি বলি, তাহলে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ, প্রথম ৫ ওভারে ১১ রানে ৩ উইকেট হারানো, টসে জিতে ব্যাটিং করতে নেমে, এটি বাংলাদেশের পরাজয়ের সবচেয়ে বড় কারণ। এটাকেই তাই আমি টার্নিং পয়েন্ট বলছি।